দেখেন ডলস হচ্ছে 4 নাম্বারটা, ডিসকাস দ্য ভ্যারিয়াস থিমস অফ ডলস হাউস। ডলস হচ্ছে ভ্যারিয়াস থিম, মানে এখানে কোন কোন থিম আছে। তো বলছে এই ডলস হাউস রিটেন বাই হেনরি কিপসন ইজ এ ফেমিনিস্ট প্লে, যেহেতু এটা মানে মহিলা কেন্দ্রিক, এটাকে বলা হয় ফেমিনিস্ট প্লে, which shows the gender discrimination and the class struggle of Victorian society। এখানে ভিক্টোরিয়ান সমাজে শ্রেণী বৈষম্য এটা মূলত রিপ্রেজেন্ট করা হয়েছে। The main themes are discrimination of women and feminism। এটার মেইন থিম কি? মহিলাদের উপর যে নির্যাতন চালানো হয়, লাভ, মেডিস, মানি, ইটিসি। In the course of the play, a wife is controlled by a husband। এই নাটকে আমরা কি দেখি? একজন ওয়াইফকে তার তার স্বামী সে কন্ট্রোল করে রাখে, মানে পেট্রিয়ার্চাল সমাজ যাকে বলে, পুরুষতান্ত্রিক সমাজ। The wife has no choice of her own। এবং স্ত্রীর নিজস্ব কোনো মানে ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো কোনো কিছু নেই। She has done everything to save her husband and she blamed rather than to be praised। সে তার স্বামীর জন্য সবকিছু করে, ওকে, বাট তার স্বামী তাকে শুধুমাত্র এরকম মানে হচ্ছে তাকে হচ্ছে ওটা কি বলা যায় হচ্ছে প্রশংসা করার পরিবর্তে জাস্ট তাকে ব্লেম দেয় আর কি, ওকে, বা অপবাদ দেয় যাকে বলে। ভাইয়া হ্যাঁ ভাইয়া। ওই ইসের মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেনের 3 নাম্বার পর্যন্ত পড়াইছিলেন। মাদার কারেজ বলতেছেন নাকি ডলস হাউস ভাই? বা ডলস হাউস তো পড়াই ছিল না মনে হয়। আপনি একটু আরেকবার দেখেন। ডলস হাউস, আচ্ছা ওটা দেখি ভাই। মাদার কারেজ হয়ে গেছিল সবগুলা। ডলস হাউসের 1 হয়েছিল, 2 হয়েছিল, 3 হয়েছিল। আপনি দেখেন রেকর্ডে মাত্র চেক করলাম এগুলো হয়েছে। ফার্স্ট ক্লাসে আপনি বলছিলেন যে হচ্ছে ভাইয়া 4 নাম্বারটা থাক। আপনি দেখেন অরূপ ভাই, ইসরা আছে, রেকর্ডে আছে, আমি মাত্র চেক করলাম আর কি, যে 3 নাম্বার পর্যন্ত থাকে 4 নাম্বার থেকে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, দেখেন আমার পড়া হয়নি অবশ্য। আচ্ছা ঠিক আছে। তারপর বলছে যে at the climax of the wife Nora decides to leave her husband Torvald Hellman। এবং সে সবশেষে আমরা কি দেখি যে নোরা সে তার স্বামীকে ছেড়ে চলে যেতে, কারণ আমরা এটা তো সামারি পড়ছিলাম যে হচ্ছে নোরা ওই যে হচ্ছে তার স্বামী মানে নোরা একটা লোন আনে, তার স্বামী এটা অপছন্দ করে, এর পরবর্তীতে তার স্বামীর কাছে আইসা নোরার বান্ধবী সে চাকরি চায়, এগুলো তো পড়ছিলাম। আমার তো অল্প স্বল্প এখন মনে পড়তেছে লাস্ট উইকে যে হেয়ার দ্য ফেমিনিজম হ্যাজ বিন পোর্ট্রাইড। এখানে ফেমিনিজম এই থিমটাকে সুন্দরভাবে চিত্রিত করা হয়েছে। যে আমাদের ভাইটাল থিম ইজ লাভ এন্ড ম্যারেজ। এই নাটকের আরেকটা অন্যতম থিম কি? লাভ এন্ড ম্যারেজ। সেটা কার মধ্যে? নোরা এবং হচ্ছে টরভাল্ডের মধ্যে। দ্য কাপল ইজ মেরিড ফর 8 ইয়ার্স। দুই মানে এই নোরা এবং টরভাল্ডের বিয়ের বয়স 8 বছর। দে আর কমিটেড টু ইচ আদার, যে তারা একে অপরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, বাট স্টিল দেয়ার অনার গেটস প্রমিনেন্স ওয়েন ইট ইজ টাইম টু সেভ দ্য ওয়াইফ এন্ড ইলসেলফ। মানে হচ্ছে তাদের যে সম্মান সবসময় একে অপরের প্রতি সেটা বাঁচিয়ে চলে আর কি, তাই বলছে। ওকে, যে মানি ইজ অ্যানাদার থিম হিয়ার দ্যাট ইজ পার্মানেন্ট। এছাড়া এখানে আরেকটা থিম পাই কি? মানি। দ্য নিড ফর মানি অ্যাফেক্টস অল দ্য মেজর ক্যারেক্টার ইন এ ডলস হাউস। যে এখানে যে সমস্ত লোকজন আছে সবার মধ্যে আমরা একটা টাকার প্রতি একটা মানে আকাঙ্ক্ষা বা টাকার প্রয়োজন থেকে আর কি, সবার মধ্যে সবাই টাকা দ্বারা ইনফ্লুয়েন্সড এফেক্টেড হয়। In the beginning of the play, it is revealed that Torvald was recently promoted and will receive a big fat income। যেমন নাটকের শুরুতে আমরা দেখি টরবাল্ড তার প্রমোশন হয়েছে এবং সে এখন মোটামুটি ভালো একটা স্যালারি পায়। However, she still chastises Nora for spending too much। তবে সে তার স্ত্রী যে নোরা তাকে সবসময় চ্যাস্টাইজ বা তিরস্কার করে। arguing that they need to be cautious financially। এবং সবসময় সে তার স্ত্রীকে বলে যে তোমার উচিত আরো সতর্ক বা সচেতন ভাবে টাকা পয়সা খরচ করা। তার মানে এখানে ফার্স্ট থিম দেখলাম কি? শ্রেণী বৈষম্য আর কি, ওকে। আরেকটা আছে হচ্ছে যে নারী পুরুষের যে মানে স্ট্রাগলিং একটা সমাজ আর কি, মানে নারীদের উপর যে নির্যাতন গুলো চালানো হয়, সে একটা থিম আর কি। লাভ অ্যান্ড ম্যারেজ সেটা কার মধ্যে উপস্থাপন করেছে? নোরা এবং টরভাল্ডের মধ্যে, যে তার বয়স মানে বিয়ের বয়স অনেকদিন, বাট ইকোভার হয়তো তেমন ভালো কোনো সম্পর্ক নেই। এরপর আরেকটা থিম আছে কি? মানি। মানে মানি মাইন্ডেড সোসাইটি, সেটাকে বলে যে সমাজে সবাই টাকা পয়সার প্রতি মানে সবার একটা আগ্রহ থাকে। যেমন এখানে সেটা নোরার স্বামী যে টরভাল তার মাধ্যমে উপস্থাপন করেছে যে সে ভালো একটা স্যালারি পায়, কিন্তু সে তার মানে স্ত্রীকে সব সময় এরকম বকাঝকা করে টাকা পয়সার জন্য আর কি। এই হচ্ছে এখানকার যে থিম গুলো। বলছে হু ইজ দ্য ডল ইপসেন রেফার টু। এখানে আসলে এই নাটকের ডলটাকে যাকে কিনা ইপসেন রিপ্রেজেন্ট করতে বা রেফার করে। তো বলছে নোরা ইজ দ্য হিরোইন অফ দ্য প্লে ডল। সে এখানকার হিরোইন রিটেন বাই হেনরি ইপসেন হু ইজ দ্য নরওয়েজিয়ান ড্রামার স্টোরি। শি ইজ দ্য ডল ইপসেন রিপ্রেজেন্ট দ্য প্লে। এবং এখানে ডল বলতে যাকে ইপসেন ইন্ডিকেট করছে তার নাম কি? নোরা। In Act 1 and Act 2 of the play, Nora appears as a passive character। আমরা এই দুই অ্যাক্টে গিয়ে দেখি নোরা সে একজন উদাসীন চরিত্র, মানে তার অত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নাই। She is found to accept the role of an obedient wife following the customary convention of the time। সে এমন একজন স্ত্রী যে কিনা
তার সমসাময়িক লোকজনদের মানে যেমন চাইতো স্ত্রীদেরকে রাখতে সে ওগুলাই জাস্ট ফলো করে, ওকে, ওবিডিয়েন্ট এক কথায় প্রচুর বাধ্যগত স্ত্রী। শি হ্যাজ বিন লিভিং এ হেভি লাইফ উইথ হেলমার ফর দ্য লাস্ট 8 years আগে, মানে সে তার যে স্বামী আর কি, সেই হচ্ছে টরভাল্ড আর কি যাকে বলে, তার সাথে প্রায় 8-9 বছর ধরে একটা মোটামুটি একটা ভালো সংসার চালাচ্ছে। বাট শি ইজ অ্যাফ্রেড অফ হার হাজবেন্ড, সবসময় সে তার স্বামীকে ভয় পায়। শি ডাজ নট ডিজোবি হিম, সে কখনোই তাকে অমান্য করে না। and it suits stealthy, okay, এবং সবসময় তাকে মানে ভালো, এখানে খাবার দাবার না শুধুমাত্র, যে সবসময় তার সাথে ভালো আচরণ করে তাই বলছে। তো she does not want to hurt her husband ego, সে সবসময় মানে মেনটেন করে যে মানে কখনো যেন তার স্বামীর অহংকার আঘাত না লাগে। and that is, এবং এই জন্য she tries to keep her whole transaction with Krogerstadt, এর জন্য সে হচ্ছে এই যে যে মানে কি বলে যে Krogerstadt নামের একজন ব্যক্তি সবসময় তার সাথে সে কথোপকথন চালিয়ে যায়। এক কথায় মানে হতে পারে এটা যে তার স্বামীকে বোঝার জন্য সে অন্য একজন পুরুষের সাথে সবসময় কথাবার্তা চালিয়ে যাচ্ছে, যাতে করে সে তার স্বামীকে আরো ভালো মতো বুঝতে পারে। Thus she plays the role of a doll wife under the domination of her husband Torvald Helmer। তার বলতে পারে কেন ওরা হচ্ছে কি একজন ডল ওয়াইফ, মানে একটা পুতুলকে যেভাবে ইচ্ছে সেভাবে রাখা যায়, তো এই যে টরভাল্ড হেলমার সেও তার স্ত্রীর সাথে ওইরকম আচরণ করে, এই জন্য এখানে নোরাকে ডল বলা হয়েছে। যে হার সাবঅর্ডিনেশন অফ হার হাজবেন্ড টু হার হাজবেন্ড ইজ কোয়াইট ক্লিয়ার। সুতরাং আমরা এখানে দেখতে পাই কি নোরা সে তার স্বামীর অধীনস্থ, তার স্বামী তাকে যা বলে সে তাই শোনে বা শুনতে বাধ্য হয়। যে she has to accept his decision about Krogstad and his categorical advice not to indulge in an extravagance। যেমন এই Krogstad সম্পর্কে তার স্বামীর যে সিদ্ধান্ত নেয় তাকে সেটাই মানতে হইবে। তার স্বামী যে তাকে সবসময় বলে যে কোনো প্রকার অতিরিক্ত টাকা খরচ করবে না, সে তাই মেনে চলে। হেলমার ট্রিটস আর অ্যাজ ইটস হোল পজিটিভ। এখানে হেলমার সে তার স্ত্রীর যে নোরা তাকে জাস্ট একটা সম্পত্তির মতো ইউজ করে। দাস শি ইজ দ্য ডল ওয়াইফ লিভিং ইন আ ডল হাউস। বলতে পারি সে একটা ডল স্ত্রী, সে কিনা একটা ডল হাউসে থাকে। জাস্ট অ্যাজ হার ফাদার হ্যাড বিন ট্রিটিং হার অ্যাজ হিজ বেবি ডল, যেভাবে মানে তার মানে হচ্ছে তার বাবাও তাকে যখন সে ছোট ছিল এরকম একটা বেবি ডলের মতো লালন পালন করে। তার মানে এখানে নোরা হচ্ছে ডল, কারণ সে বিয়ের আগেও যেমন একটা ডলের মতো, যা এক কথায় একটা পুতুলের সাথে আমরা যা ইচ্ছা খুশি তাই করতে পারি, তার সাথে তার বাবা যা ইচ্ছা খুশি তাই করতে। ইভেন যখন বিয়ে হয়েছে যে তখন থেকে তার স্বামীও তার সাথে ওরকম একই রকম আচরণ করে, এই জন্য এখানে নোরাকে ডল বলা হয়েছে। এরপর বলছে how does Torvald react when he finds out about Nora's debts? Why? যে যখন কিনা নোরা যে ঋণ নিছে ব্যাংক থেকে এটা জানতে পারে টরভাল্ড তার স্বামী, তখন আসলে সে কিভাবে রিয়াক্ট করে, এটা হচ্ছে কোশ্চেন। কি বলছে দেখেন, হুম, যে এ ডলস হাউস ইজ এ রিমার্কেবল ওয়ার্ক বাই ইবসেন। এটা কি ইবসেনের একটা মানে হচ্ছে ফেমাস বা উল্লেখযোগ্য একটা সাহিত্যকর্ম। ইন দ্য প্লে হোয়েন টরভাল্ড হেলমার রিডস ক্রুগস্টাডস লেটার, যেখানে কিনা যখন কিনা এই যে নোরার স্বামী টরভাল্ড সে যখন ক্রুগস্টাডের চিঠিটা পড়ে, হি ফ্লার্টস আপ এন্ড সারপ্রাইজেস নোরা হিজ ওয়াইফ উইথ হিজ আউটবার্স্ট অফ অ্যাঙ্গার। সে পুরো রাগান্বিত হয়ে যায়, কি যে তুমি আমাকে না জানিয়ে মানে ঋণ নিছো ব্যাংক থেকে। ক্রুগস্টাড ডিসক্লোজার অফ নোরাস হ্যাভিং borrowed money by forgiving her father's signature has by forging her father's signature has come to a great shock to him। মানে যখন কিনা এই টরভাল্ড জানতে পারে যে তার স্ত্রী নাকি তার বাবার মানে সিগনেচার বা সাইন নকল করে সে ব্যাংক থেকে লোন নিচ্ছে, সে পুরো বিস্মিত হয়ে গেছে এবং নোরার উপর সে পুরো রাগা মানে রেগে গেছে আর কি। But he is more shocking when Krogstad treats him that he would make a public disclosure of all his active Helmer does the treating him in the bank at a higher post than the one which he has been holding so far। তো এইগুলা বলে এই যে যে নোরা তাকে ব্ল্যাকমেল করতেছিল ক্রোগস্টার, যে তুমি যদি তোমার স্বামীকে বলে টলে বুঝিয়ে আমাকে তোমার স্বামীর ব্যাংকে ভালো একটা চাকরি না নিয়ে দাও, তাহলে তোমার এই যে লোন নেওয়ার কথা আমি সবার সামনে জানিয়ে দেবো, সবাইকে জানিয়ে দেবো। ওকে, মানে তোমার স্বামীকে তো জানাইছি, অন্য সবাইকে জানিয়ে দেবো তোমার এই মানে খারাপ কাজের কথা, সে তুমি অন্যের সাইন চুরি করে বা নকল করে হচ্ছে ব্যাংক থেকে টাকা এরকম ভাবে তুলে আনছো তাই। এরপর বলছে হেলমার becomes so furious with Nora and says that she has ruined his entire happiness and endangered his welfare। তো এগুলার পরে এই যে হচ্ছে হেলমার সে পুরো মানে রাগান্বিত হয়ে যায় নোরার প্রতি এবং বলে যে তুমি আমার জীবনটা টোটালি শেষ করে দিয়েছো এবং তুমি আমার ভবিষ্যৎটা বিপদের সম্মুখীন করছো, কারণ তুমি যে কাজ করছো যদি পুলিশে জানতে পারে তোমাকে ধরে নিয়ে যাবে, সাথে আমার লাইফটাও শেষ। Helman now tells Nora that he will have to comply with Krogstad's demands, but that at the same time he would not be able to treat Nora with the same love and regard which he has always felt for her। তো তখন নোরাকে তার স্বামী যে হেলমার সে বলতেছে ঠিক আছে ক্রোগস্টার যে তাকে আমি চাকরি এনে দেবো, বাট আমি তোমাকে আগে যতটা ভালোবাসতাম তোমাকে আর এখন ওইরকম ভালোবাসতে পারবো না, কারণ তুমি আসলে বিশ্বাসঘাতকতা করছো, তুমি আমাকে না জানিয়ে ব্যাংক থেকে লোন নিছো। এটা বলছে he further tells her
that to all appearances they would still continue to be man and wife, but the relationship between them would not be of a different kind. মানে একটা বলছে আমরা অন্য লোকজনদের সামনে স্বামী স্ত্রীর মতো আচরণ করবো, বাট আমাদের মানে এক কথা পার্সোনাল যখন থাকবো, মানে এক কথা আমাদের মধ্যে ভালো কোনো সম্পর্ক থাকবে না, একেবারে অন্যদের সামনে স্বামী স্ত্রীর মতো ভান করবো আর কি। he would not trust her any longer, এবং আমি তোমাকে আগের মতো আর কোনোভাবেই বিশ্বাস করবো না। with their children, because of what she has done, he does not think of her to be a fit person to rear their children. Even আমার বাচ্চা কাচ্চা হইলেও আসলে মানে এক কথায় আমি তোমাকে কখনো ভালো মনে করতে পারবো না, কারণ তুমি যেটা করছো এই জন্য তুমি আসলে বাচ্চা কাচ্চা লালন পালন মানে করার মতো যথোপযোগ্য না। ওকে, এইভাবে আসলে নোরা যখন ঋণ নেয় সেটা টরভালস জানার পর সে এরকম রিয়াক্ট করে, সে কি বলে যে মানে যে তোমার সাথে আমার কোনো ওইরকম ভালো সম্পর্ক থাকবে না, আর ইভেন হচ্ছে তুমি যে কাজ করেছো যে হচ্ছে অন্যদের সামনে আমরা দেখাবো আমাদের বিয়ে আছে, বাট আমাদের মধ্যে কোনো ওরকম ভালো সম্পর্ক থাকবে না। ইভেন তুমি আমার বাচ্চা কাচ্চা লালন পালন করার মতো যোগ্যতাই রাখো না। ওকে, এছাড়া সে তার সাথে আরো খারাপ আচরণ করতে আরম্ভ করতে, এইগুলোই হচ্ছে টরবাল। মানে যখন নোরার ঋণের ব্যাপারে জানতে পারে তখন টরবাল এরকম রিয়াক্ট করে নোরার উপর। এটা সমস্যা আছে অরূপ ভাই? হ্যালো অরূপ ভাই, এটা নিয়ে কি সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, ওকে, এরপর দেখেন। ওকে, এরপরে দেখেন হোয়াট রোল ডাজ হেরিডিটারি ডিজিজ প্লে ইন ডাউটস হাউস, যেখানে আসলে মানে বংশগত কোন অপরাধের কথা এখানে বলা হয়েছে। তো বলছে ইন হেনরি কিপসন্স প্লে দ্য ডলস হাউস হেরিডিটারি ডিজিজ প্লেস এ সিগনিফিক্যান্ট, মানে এখানে বংশ, যেমন আমরা দেখছিলাম না সেই ক্লাসিক ইন ট্রান্সলেশনের মধ্যে আছে কি, সেটা হচ্ছে এখানে ছিল কি হচ্ছে সেই আগামেনানদের ফ্যামিলিতে একটা বংশগত অপরাধ বা রোগ ছিল, এখানে ওই রকম একটা একটা বংশগত রোগের কথা বলা হয়েছে বা একটা অপরাধের কথা বলা হয়েছে যে কি হেরিডিটারি ডিজিজ প্লেজ সিগনিফিক্যান্ট রোল পার্টিকুলারলি থ্রু দ্য ক্যারেক্টার অফ ডক্টর র্যাঙ্ক, যেখানে তার চরিত্রের মাধ্যমে যে ডক্টর র্যাঙ্ক সাফার্স ফ্রম এ কনজেনিটাল ইলনেস, মানে তার একটা এরকম মানে বুঝতে সমস্যা, এরকম একটা সমস্যা ছিল, এক কথায় মনে হয় তার মস্তিষ্ক সমস্যা ছিল, দ্যাট ইনহেরিটেড ফ্রম হিজ ফাদার, সেটা কিনা সে তার মানে তার পিতার কাছ থেকে পেয়েছে। হু লিভড এ ডিসঅলিভ লাইফ, তার হচ্ছে যে বাবা ছিল সে এরকম একটা নির্জন জীবন যাপন করতো। দিস ইলনেস সিম্বলাইজ দ্য কনসিকুয়েন্স অফ পাস্ট অ্যাকশন এন্ড দ্য ইনএভিটেবল ইম্প্যাক্ট অফ দ্য হেরিডিটারি ট্রেটস এন্ড মোরাল কারেকশন অন ফিউচার জেনারেশন। এটা ইন্ডিকেট করেছে কি এই যে যে মানে ডক্টর র্যাঙ্কের বাবা যেমন এরকম নির্জন জীবন যাপন করছে, সেও খারাপ টাইপের একটা রোগে ভুগতেছিল, ডক্টর র্যাঙ্কও এরকম একটা রোগে ভুগতেছে। বলছে ডক্টর র্যাঙ্ক হেরিডিটারি ডিজিজ সার্ভস মাল্টিপল পারপাস ইন দা বডি, এবং তার এই যে বংশগত একটা রোগ, এটার বিভিন্ন এখানে মানে ভূমিকা বা তাৎপর্য বা অর্থ আছে। তো ফার্স্টে কি বলছে foreshadowing and with symbolism, যে ডক্টর র্যাঙ্কস illness foreshadows the inevitable downfall of the seemingly perfect facade that Nora and Torvald Helmer maintain। মানে এখানে বলছে ডক্টর হেলমার যেমন একটা মানে একটা অসুস্থ জীবন যাপন করছে, নোরা এবং টরমাল্ডের জীবন যাপনটা এরকম অসুস্থ টাইপের, তাই বলা হয়েছে এখানে। যে symbolize the hidden flaws and underlying issues in their marriage and society, যে তারা পার্সোনাল মানে তাদের বৈবাহিক জীবনে যে অসুস্থ অথবা তাদের সমাজে যে ভালো সম্পর্ক নাই মানে সমাজের লোকজনের সাথে, সেটাকে ইন্ডিকেট করা হয়েছে এখানে সেই ডক্টর র্যাঙ্কের যে অসুস্থতার মাধ্যমে। এক দুই নম্বর কি বলছে ক্রিটিক অফ সোসাইটি, ইবসেন ইউজেস ডক্টর র্যাঙ্ক কন্ডিশন টু ক্রিটিক দ্য আইডিয়া অফ ইনহেরিটেড সিনস এন্ড ডিটারমিনিস্টিক নেচার অফ সোসাইটি, যে মানে সমাজে মানুষের যে অপরাধবোধ সেটাকে ইন্ডিকেট করা হয়েছে। The hereditary disease highlights the unfair burden placed on individual for the action of their ancestors। যেমন এখানে হেরিডিটারি গিল্ডের ইন্ডিকেট করেছে কোনটা, যে মানুষ উত্তরাধিকার সূত্রে যে মানে অপরাধের বোঝাটা বয়ে বেড়ায়। যেমন এখানে ডক্টর র্যাঙ্কের বাবা সে যে মানে হচ্ছে যেমন একটা এরকম নির্জন জীবন যাপন করতো, সুতরাং এখানে ডক্টর র্যাঙ্ক একটা নির্জন জীবন যাপন করছে। তো সমাজের ওই দিকটাকে ইন্ডিকেট করেছে যে এখানে সমাজের সাথে সে তাল মিলিয়ে চলতে পারছে না, সুতরাং তার কাছে মনে হচ্ছে সে একটা বার্ডেন, মানে এক কথা তার উপর একটা বোঝা আর কি ওইটা। ওকে, সুতরাং সে তাল মিলিয়ে চলতে পারতেছে না, এরকম একটা সেই জঘন্য একটা জীবন যাপন করতেছে, তাই আর কি। যেটা বলছে যে ক্রিটিক অফ সোসাইটি, যেখানে সমাজটাকে সমালোচনা করা হয়েছে। এরপর কি বলছে যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট, ডক্টর র্যাঙ্কস ইলনেস অলসো হ্যাজ ডেপথ টু হিজ ক্যারেক্টার মেকিং হিম মোর সিম্প্যাথেটিক এন্ড হাইলাইটিং দ্য হিজ সেন্স অফ ফ্যাটালিজম এন্ড রেজিগনেশন। এছাড়া
এখানে ডক্টর র্যাঙ্কের অসুস্থতার প্রতি আমরা কি করি, একটা সিম্প্যাথি দেখাই আর কি। ওকে, যে কি বলছে, ইট কন্ট্রাস্ট উইথ নোরাস ইভেন্চুয়াল ডিসিশন টু ব্রেক ফ্রি ফ্রম আর ওন হেরিডিটারি কনস্ট্রেন্টস ইম্পোজড বাই সোসাইটি এন্ড ফ্যামিলি। এটা তার ইন্ডিকেট হয়েছে কোনটাকে, নোরার এই যে হচ্ছে একটা, মানে সে একটা মেয়ে, সুতরাং তার সমাজ বা তার পরিবার তার উপর একটা বোঝা চাপিয়ে দিয়েছে। ওকে, যে সে পুরুষতান্ত্রিক সমাজে মানে বৈষম্যে শিকার, সে চাইলে কোনো কিছু করতে পারে না, তার বাবা বা তার স্বামী যা বলে থাকে তাই, মানে আগে মানতে হয়েছে তার বাবার কথা বিয়ের আগে, বিয়ের পর তার স্বামীর কথা। ওকে, সুতরাং যে তার কোনো পরিবর্তনশীলতা নাই। ওকে, বাট এই যে হচ্ছে হেরিডিটারি ডিজিজ, এইটাকে এখানে ব্রেক করার কথা বলছে, যে এখন আর সে সেগুলো মানবে না, এই বংশগত যে রোগ বা সমাজের যে রোগ সেটাকে সে ভেঙে ফেলবে আর কি। তাই বলছে ইট কন্ট্রাস্ট উইথ নোরাস ইভেন্চুয়াল ডিসিশন টু ব্রেক ফ্রি ফ্রম আর ওন হেরিডিটারি কনস্ট্রেন্ট। তার বংশগত যে কনস্ট্রেন্ট বা প্রতিবন্ধকতা সেখান থেকে সে ব্রেক করবে, মানে সেগুলো ভেঙে তার অধিকার সে আদায় করে নেবে, এটাকে ইন্ডিকেট করা হয়েছে। ওকে, বারে হচ্ছে তার ক্যারেক্টারটা ডেভেলপ করবে আর কি বলতো, থিম অফ সিক্রেসি। The theme of secrecy and hidden truth is underscored by Dr. Rank condition. Just as Nora hides her secret about the loan, Dr. Rank's illness is concealed truth that affects his life and relationship. যেমন মানে এই যে ডক্টর র্যাঙ্ক সে তার অসুস্থতা লুকিয়ে রাখতে, এরকম নোরা সে তার ওই যে লোনের কথা লুকিয়ে রাখছিল। এখানে সেই ডক্টর র্যাঙ্কের অসুস্থতা সেই নোরার যে লোনটা এটাকে ইন্ডিকেট করা হয়েছে। ওভারঅল the inclusion of hereditary disease in it also sympathizes the theme of inevitability, moral inheritance and the critique of societal norms। তার মানে এখানে হেরিডিটারি যে ডিজিজ এটা ইন্ডিকেট করছে সমাজের যে নিয়ম কানুন এবং সেগুলোকে আসলে এখানে সমালোচনা করে। তার মানে ফার্স্টে এই যে হেরিডিটারি একটা অপরাধ বা একটা রোগ, এটা দ্বারা ইন্ডিকেট করা হয়েছে কোনটাকে, টরভাল্ড এবং নোরার যে মানে অসুস্থ সম্পর্ক সেইটাকে। এরপর কি বলছে, যে এই নাটকে আমরা অনেক লোকজনদের কাছে তারা সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। ওকে, যে তারা মানে মনে হয় যেন সমাজে একটা অসুস্থতার মতো আর কি। ওকে, বা সমাজে সবকিছু তাদের কাছে একটা বোঝার মতো লাগে। সুতরাং এখানে এই যে ডক্টর র্যাঙ্কের অসুস্থতা, এটা দ্বারা সমাজের যে অসুস্থতা এটাকে ইন্ডিকেট করা হয়েছে। এরপর আবার বলছে যে এখানে এই ডক্টর র্যাঙ্কের যে অসুস্থতা এটা দ্বারা ইন্ডিকেট করা হয়েছে নোরা, মানে সেও এতদিন যাবত অসুস্থতার মধ্যে ছিল, এখানে অসুস্থতা দ্বারা ইন্ডিকেট করা হয়েছে সে পুরুষতান্ত্রিক সমাজে জাস্ট শিকার হয়েছিল, এখন সেগুলো সবকিছু ব্রেক করে তার অধিকার অর্জন করে নেবে, এটাকে ইন্ডিকেট করেছে যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট পয়েন্ট। আর কি বলছে, থিম অফ সিক্রেসি, যেমন একটা ডক্টর র্যাঙ্ক তার অসুস্থতার কথা লুকিয়ে রাখছিল, নোরাও তার যে লোনের কথা লুকিয়ে রাখছিল। সো আমরা বলতে পারি এখানে এই যে একটা অপরাধ, সরি অপরাধ না, একটা যে রোগের কথা বলা হয়েছে ডক্টর র্যাঙ্কের, সেটা এখানে মিনিংফুল করে এখানে এক এক জায়গায় এক এক অর্থ দান করতেছে বা এক এক অর্থ প্রকাশ করতেছে তার যে সেই হেরিডিটারি একটা রোগ বা অসুস্থতা, সে অসুস্থতাটা। ওকে, এই হচ্ছে এখানকার যে পার্ট বি বা পার্ট সি। দেখেন যে জাস্টিফাই দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল, এখানে যে টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা আলোচনা করতে বলছে। হেনরি কিপসন রোট ইট অলসো টু রিপ্রেজেন্ট দ্য ভিক্টোরিয়ান সোসাইটিস ফ্যামিলি অ্যান্ড দেয়ার ম্যারেজ, সেই সময়ের যে সমাজ মানে বিয়ে টিয়া লাভ টাভ এগুলো উপস্থাপন করতে চাইছে। দ্য টাইটেল ইজ এ ম্যাটার অফ হেডেক ফর দ্য ক্রিটিক্স ইন পাউন্ডার্স, মানে এখানে বলছে ইন নভেলের, সরি নাটকের টাইটেলটা অবশ্যই কি একটা মাথা ব্যথার কারণ, যে কেন এরকম একটা টাইটেল ইউজ করা হলো। Here the word doll represents a woman who has no willpower and outdone, যেখানে ডল দ্বারা ইন্ডিকেট করছে একজন মহিলাকে যার নিজস্ব কোনো মানে সত্তা নেই। ওকে, সমাজ বা পরিবার যা বলে তাকে তাই মেনে নিতে হয় আর কি, বা সে তাই মানে মানতে বাধ্য, এটাকে ইন্ডিকেট করা হয়েছে। ওকে, এরপর কি বলছো যে সো এ ডলস হাউস মিনস এ হাউস ইন হুইচ দেয়ার লিভস এ ডলস আর লাইক উইমেন। তার মানে এখানে ডলস ভিতরে এমন একটা বাসার কথা বলা হয়েছে যেখানে একটা ডল বসবাস করে, মানে এখানে সে নোরার কথা বলছে। ডল ইজ অ্যাপ্লাইড টু ইন্ডিকেট নোরা হেলমার হু ইজ ডল ওয়াইফ অফ টরবাল, যে কিনা টরবাল হেলমার ডল ওয়াইফ, মানে একটা পুতুলের সাথে যা ইচ্ছা তাই করা যায়, টরবালটা নোরার সাথে এরকম করে। যে দে আর মেরিড ফর 8 ইয়ার্স, তার 8 বছর বিয়ে হয়েছে, আর শি হ্যাজ বিন লিভিং ইন হেলমার হাউস এজ এ সার্ভেন্ট এন্ড এ সং বার্ড অফ টরবাল, যে তারপর সেখানে হেলমারের বাসায় একদম চাকরানির মতো থাকে। যে though she took a bold decision wants to save her husband from his disease, যদিও সে তার মানে স্বামীর অনেক যত্ন আত্তে করে, তারপর যে she forced the signature of her father to borrow money in order to save her husband, যে সে তার স্বামীকে বাঁচানোর জন্য ইভেন তার মানে বাবার যে
সাইন সেটা নকল করে ব্যাংক থেকে টাকা তুলছে। আপনার দ্যাট শি হ্যাজ বিন পেইং ইনস্টলমেন্টস অফ দ্য লোন, এবং এরপর থেকে সে ওই লোনের যে টাকা পরিশোধ করার চেষ্টা করেছে। শি ডিড জবস দ্যাট আর ইভেন হার্ড ফর মেন টু আর্ন পে লোন, ইভেন সেই সমস্ত চাকরি করছে যেগুলো পুরুষদের জন্য করাটা আসলে কঠিন, সেই সমস্ত চাকরি করে সেই সমস্ত কাজও করে। সো শি ইজ নট এ ডল, আসলে সে ডল না, বাট শি হ্যাজ বিন ট্রিটেড লাইক এ ডল ইন হেয়ার, তবে পুরো জীবন তার সাথে একটা ডলের মতো আচরণ করা হয়েছে। এর বলতে ডল লাইক ক্যারেক্টার, এখানে যারা চরিত্র আছে তারা আসলে ডল বা পুতুলের মতো, এই জন্য এখানে টাইটেল ইউজ করেছে ডল, যে দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট হোয়েন উই সি টর্বাল ট্রিটমেন্টস টু নোরা এজ এ ডল, যে আমরা এখানে টাইটেলটা যথোপযুক্ত বলবো কখন, যখন দেখি নোরার সাথে টর্বাল তার যে স্বামী সে ডলের মতো আচরণ করে। হি অ্যাড্রেসেস হার এজ এ লিটল স্কেলেক, যেমন টর্বাল সে তার স্ত্রী নোরাকে লিটল স্কেলেক বলে সম্বোধন করে। এন্ড নোরা রেসপন্স টু ইস কল ফিউলি, এবং নোরা এইটাতে মানে হচ্ছে রেসপন্সও করে আর কি, ওকে মানে হচ্ছে কি বলে যে সে মানে এই নামে থাকলে পরে সে সাড়া দেয় আর কি। শি অ্যাকসেপ্টস হার রোল অ্যাজ দ্য পেট সং বার্ড হু সিংস টু প্লিজ টর্বাল, যে এখানে নোরা হচ্ছে এমন টাইপের একজন মানুষ যে টর্বাল যা বলে তাই শোনে, মানে টর্বাল যখন গান শুনতে চায় নোরা তখন মানে গান বলে, এখানে গান বলা দ্বারা সে যা বলে তাই শুনে এটাকে ইন্ডিকেট করা হয়েছে। যেমন টর্বাল বলছে কাম কাম মাই লিটল স্কাইলার মাস্ট নট ড্রপ হার উইংস, যে আসো আসো আমার ছোট স্কাইলার, তুমি মানে তোমার যে পাখা এটাকে ড্রপ করবে না, ফেলবে না আর কি। ইন দ্য হাউস শি ইজ এ ডল অফ হার হাজবেন্ড, এই বাসায় সে কি তার স্বামীর একজন চাকরানি বা ডলের মতো, পুতুলের মতো। এন্ড দ্য চিলড্রেন আর দ্য ডলস অফ প্যারেন্টস, এবং বাচ্চা কাচ্চারা কি ওই প্যারেন্টটা মানে যারা হচ্ছে সন্তান আদি আর কি ওরকম। যে on the eve of Christmas when the children are presented with gifts, we see that the boy child gets sword toy and new dress and the girl child গেট সেটল। এছাড়া এই মানে ক্রিসমাসের যে অনুষ্ঠান সেখানে আমরা দেখি যে ছেলে থাকে ওকে, সে নতুন খেলনা পায় আর কি, সেই সোর্ড পায় মানে হচ্ছে তলোয়ারওয়ালা খেলনা ওকে। আর অন্যদিকে যে মেয়ে থাকে তাকে একটা ডল দেওয়া হয়, মানে পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের মনেই করা হয় পুতুলের মতো, তাদেরকে খেলতেও পুতুল দেওয়া হয়। তাই সো ইট শোজ দ্যাট দ্য গার্ল ইজ বিং টট টু বি টট, এটা দ্বারা ইন্ডিকেট করে কি মহিলাদেরকে মনে করা হবে তোমরা হচ্ছে পুতুলের মতোই আর কি। যে নোরা আস্কের হাজবেন্ড টু গিভ হার সাম এক্সট্রা মানি ফর দ্য ক্রিসমাস পার্টি, নোরার সাথে স্বামীর কাছে কিছু টাকা চায় ক্রিসমাস পার্টির জন্য, বাট টরবাল সেজ দ্যাট শি ইজ এ বেবি এন্ড শি হ্যাজ নো সেন্স টু স্পেন্ড মানি এন্ড শি ইজ এন এক্সট্রাভাগ্যান্ট, এবং নোরা মানে টাকা চাওয়াতে টরবাল করে তুমি আসলে ছোট ওকে, এবং মানে তোমার এত এক কথা তোমার টাকা খরচ করার মতো বিবেক বুদ্ধি হয় না, তুমি আসলে অপব্যয়ী। We see Torvald return towards Nora is the course of the play. Nora is ready to commit suicide to save Torvald from the scandal of the forgery case of Kuragestar. এছাড়া এখানে আমরা দেখি যে Kuragestar সে কি করে, মানে হচ্ছে নোরাকে সে ব্ল্যাকমেল করে বেশ একবার, এই জন্য সুইসাইড করতে যায়। She thought that he would tell all the responsibilities on him as she had done everything to save Torvald from this disease. নোরা মনে করছিল যে Kuragestar হয়তো টরবাল্ডের কাছে সবকিছু জানিয়ে দেবে আমি আসলে কি করছি না করছি আর কি, তার অসুস্থতার সময়। But at the climax she discovered that she has been a servant of doll of Torvald. তবে আমরা শেষমেশ কি জানতে পারি যে হচ্ছে টরবাল্ড নোরার সাথে এরকম মানে একটা সার্ভেন্ট বা চাকরানির মতো আচরণ করে তার স্ত্রী ছাড়া। she finds herself a songbird of Torvald and only sings that Torvald likes to hear, যে টরবাল্ড যা শুনতে চায় সে তাকে তাই শোনায়। তার মানে আমরা দেখতে পেলাম এখানে ডলের মতো চরিত্র আছে, মানে যারা মেয়ে তাদেরকে মনে করা হয় তোমরা হচ্ছে পুতুলের মতো, তোমাদেরকে পুরুষরা যা বলো তোমরা তাই শুনবা। এখানে টরবাল্ডের কাছে নোরা ওইরকম ফার্স্ট। এরপর কি বলছে ফেমিনিন কোয়ালিটি, যে দ্য ডল রিপ্রেজেন্টস নোরা এন্ড সেন্ট্রাল ক্যারেক্টার, দ্য হাউস স্ট্যান্ড ফর হাউস অফ হেলমার হোয়াইট নোরা লিভস, যেখানে ডল দ্বারা নোরাকে এবং সেই নোরা যে ঘরে থাকে এটা দ্বারা ডলদের হাউসকে ইন্ডিকেট করা হয়েছে আর কি, যে হাউসটা মূলত হেলমার এর, যেখানে মানে যেখানে নোরা থাকে বা বসবাস করে। যে if we read the play carefully and understand it critically, we feel that the word doll has been used in the title in a rather ironic manner. যদি আমরা এই যে নাটকটা একটু ভালো মতো পড়ি দেখবো এই নাটকের টাইটেলটা একটু আইরনিক্যালি ইউজ করা হয়েছে, যে ডল সিগনিফাইস প্যাসিভিটি, বিউটি এন্ড দ্য বেসিক্যালি ফেমিনিন নেচার হুইচ ইজ সিন ইন নোরা when we look at her from outside, যে ডল এখানে নোরাকে ইন্ডিকেট করেছে যে একজন মেয়ে এবং যার মধ্যে ওরকম মেইলি টাইপের কিছু আচরণ আছে কি, এবং যে আসলে এক কথা এখানে তোরা মানে কি ওটা কি বলা যায় তোরা যে সম্পর্কে প্যাসিভ টাইপের আর কি, মানে উদাসীন টাইপের, এক কথায় পুরুষতান্ত্রিক সমাজের শিকার আর কি। যে ইনডিড ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ হেলমার হু ইজ বেসিক্যালি পজিটিভ হাজব্যান্ড, এবং যদি আমরা সেই হেলমারের দৃষ্টিকোণ থেকে ভাবে সে একজন কি পজিটিভ হাজবেন্ড, মানে যে তার স্ত্রীকে সবসময় পজেস করে রাখতে চায়, মানে তাকে ডোমিনেট করে রাখতে চায়। নোরা দ্য ডল ইজ সামথিং লাইক অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট উইথ হুইচ
হি ক্যান প্লে উইথ অ্যান এনজয়। ওকে, মানে নোরা তার কাছে একটা ডলের মতো, যার সাথে সে মানে যে কোনো সময় সে খেলতে পারে, এনজয় করতে পারে আর কি। অ্যাজ নোরা সেজ এট দ্য এন্ড অফ দ্য প্লে, she had been her father's doll until her marriage। মানে এখানে যেমন নোরা শেষমেশ বলে যে বিয়ের আগে সে তার বাবার কাছে পুতুলের মতো ছিল, এবং বিয়ের পর সে তার স্বামীর কাছে পুতুলের মতো হয়েছে। and she has been Hilbert doll for 8 years long since her marriage। যে in all this 8 years longer than that, from the very beginning of our acquaintance, we have never exchanged a word for any serious subject। এই 8 বছর আমরা একে অপরের সাথে কোনো প্রকার সিরিয়াস বিষয় নিয়ে কথাবার্তা বলিনি। The reality is, however, that Nora has all the potential of being a real human being। তার মানে আমরা সত্যি কথা জানি যে নোরা অন্যদের মতো একজন মানুষ, সিকিং এ আইডেন্টিটি, যে আইডেন্টিটি খুঁজতে চায়, and dignity, সম্মান, and consciousness of all the limitation imposed by her husband and his society কি সোসাইটির ট্র্যাডিশন, এবং তার সমাজ বা তার স্বামী তার উপর যে নির্যাতন গো বা লিমিটেশন গুলো ইম্পোজ করে, এগুলোকে সে উপেক্ষা করতে চায়, মানে অন্যদের মতো অধিকার চায়। নোরা ইজ নট এ রিয়েল ডগ, বাট মানে সে কিন্তু সত্যিকার অর্থে কোনো ডগ না, বাট অ্যান অ্যাপারেন্ট ডগ। আসলে তার উপর মানে তার সাথে ডগের মতো আচরণ করা হয়। শি ইজ সাবসার্ভিয়েন্ট, সেখানে কি অধীনস্থ কারো, মানে তার স্বামীর অধীন। শি ইজ ডিজাইনড অ্যাজ পার দ্য ডিমান্ড এন্ড ডিজায়ার অফ হেলমার। যে হেলমার যা যা বলে সে তাই তাই করে, মানে কথা হেলমান্ডের কাছে কি হেলমারের কাছে সে হচ্ছে একজন চাকরানী বা দাসীর মতো। who would like to think that he makes her what he wants her to be। She is also perfect and unchanging and easy to handle like lifeless doll Janice in the eyes of Mr. Helmer। যে সে হচ্ছে হেলমারের কাছে এমন টাইপের যে হেলমার যা চায় সে যেন তাই করে বা তাই এরকম টাইপের। আর opinions and interests are fully determined and controlled by him। যে মানে নোরা যাই করতে চায় বা না চায় সবকিছু আসলে ডিটারমাইন বা কন্ট্রোল করে কে তার স্বামীজি আর কি, সেই টরবাল্ড হেলমার। শি ইজ হিজ ডল, যেন নোরা তার কাছে পুতুলের মতো। লাইক শি ওয়াজ হার ফাদার ডল টিল ম্যারেজ, যেমনটা সে মানে বিয়ের আগে তার বাবার ডল ছিল। হেলমার পজেসেস আর বেসিক্যালি অলমোস্ট ফর অনলি ফার, হেলমার তাকে শুধুমাত্র মজা করার জন্য ইউজ করে। সো দ্য টাইটেল ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, বলতে হবে নোবেলের টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট। কারণ কি, বিকজ ইট সিগনিফাইজ দ্য কাইন্ড অফ নোরাস লাইফ এন্ড শি স্পেন্ড ইন হেলমার হাউস ফর ইট। যে এটা দ্বারা নোরার যে জীবন এবং তার মধ্যে যে মানে মেয়ে সুলভ যে আচরণ আর কি, ওকে, যে ওই সময় মেয়েরা ছিল পুরুষতান্ত্রিক সমাজের শিকার, পুরুষরা যা বলতো তাই কথা। সুতরাং এখানে নোরার মাধ্যমে ওইগুলো ইন্ডিকেট করা হয়েছে। তাই জন্য আমরা বলতে পারি নোবেলের টাইটেলটা জাস্টিফাইড, কারণ এখানে ডল বলতে নোরাকে ইন্ডিকেট করছে যে কিনা তার স্বামী বা তার ফাদারের কাছে একটা ডলের মতোই আর কি। এটা বুঝতে সমস্যা আছে ভাই? সৈকত, ব্যাটারি কি সমস্যা আছে ভাই? সৈকত না, অরূপ ভাই। ভাইয়া না। আচ্ছা, তাহলে আমরা নেক্সট যাই। 2 নম্বরটা কি বলছে? রাইটে হচ্ছে যে রাইটে নোট অন ড্রামাটিক আয়রনি ইন এ ডলস হাউস। যে এখানে ড্রামাটিক আয়রনি আলোচনা করো। হেনরিক ইবসেন ওয়াজ দ্য নরওয়েজিয়ান পোয়েট অ্যান্ড ড্রামা। সে নরওয়ের একজন নাট্যকার আর কি। ওয়াজ নোন ফর ফাউন্ডার অফ মডার্ন ন্যাচুরালিস্টিক ড্রামা, ইন মানে সে এইগুলোর জন্য বেশি সুপরিচিত। ইট অলসো ইজ এ ফেমাস ফলো ইবসেন ইন হুইচ দ্য ড্রামাটিসাইজ ইউজ ড্রামাটিক, মানে এখানে ড্রামাটিক আয়রনি ইউজ করছে। এবার বলছে বিফোর গোয়িং টু কমান্ড দ্য ড্রামাটিক আয়রনি উই শুড, মানে আমরা ড্রামাটিক আয়রনি এখানে কিভাবে ইউজ করি সেটা জানার আগে জানতে হবে ড্রামাটিক আয়রনি কি। বলছে ড্রামাটিক আয়রনি is defined as when an audience watching a play understands what is going on in a situation while their characters are unaware of what is happening। মানে যেখানে যারা হচ্ছে দর্শক তারা ভান করে তারা কিছু মানে জানে না আর কি, ওকে, মানে কথা এই যে যারা হচ্ছে অভিনেতা, তারা এমন ভাবে অভিনয় করে যেন দর্শকেরা ভান করে তারা কোনো কিছু জানে না, এটাকে বলা হয় ড্রামাটিক। এই দুই পক্ষের মধ্যে যে সম্পর্ক এটাকে বলা হয় ড্রামাটিক আয়রনি। মানে
আইরনি শব্দের অর্থ যেটা বলা হয় তার উল্টোটা, তার মানে দর্শকরা জানেই না তারা এমন কোনো কিছু ভান করে আর কি, মানে ইতিমধ্যে তারা কিন্তু জানে। ওকে, অলরেডি তারা একটা বিষয় জানে, বাট যারা অভিনেতা তারা এমন অভিনয় করে যেন দর্শকদের কাছে সেটা নতুন। এটাকে বলা হয় ড্রামাটিক আইরনি। অবস্থাটাকে বলা হয় ড্রামাটিক আইরনি। দ্য ইউজ অফ ড্রামাটিক আইরনি প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্য প্লে। নাটকে ড্রামাটিক আইরনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইনডিড the use of dramatic irony adds a new dimension in the play। অবশ্যই এখানে ড্রামাটিক আইরনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। Now we will illustrate Ibsen's use of dramatic irony with a special reference। এখন আমরা দেখবো যে এখানে কোন কোন ড্রামাটিক আইরনি ইউজ করা হয়েছে। ফার্স্টে কি বলছে, ড্রামাটিক আইরনি arises from the contrast of appearance and reality in literary work especially। আচ্ছা, এগুলো আমরা একবার অলরেডি আবার ইন্ট্রোডাকশন পড়ছি, দেখলাম কোশ্চেনটা অনেক বড় আর কি। ওকে, নাকি ইন্ট্রোডাকশন এখানে আছে, দেখি। এইখান থেকে দেখেন, নোরা ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য, নোরা হচ্ছে এখানকার তোর কেটে গেছে। যে নোরা ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য, মানে নোরা হচ্ছে এখানকার প্রোটাগনিস্ট। হার হাজবেন্ড নেম ইজ টরবাল্ড, তার হাজবেন্ড নাম আছে এইটা। শি টেলস হার হাজবেন্ড টরবাল্ড দ্যাট হোয়াটএভার হি ডাজ হি ইজ অলওয়েজ কারেক্ট। এবং সে তার স্বামীকে বলে আমি যা করি সেটাই ঠিক। হিয়ার হি ইজ শি ইজ কমপ্লিটলি আইরনিক্যাল। আসলে সে যেটা বলছে এটা হলো উল্টোটা, মানে সে বোঝাতে চায় তুমি যেটা করো এটা আসলে ঠিক। যে ইন হার utterance she does not intend to declare her husband as a correct man, rather she means the opposite of what is correct। Another kind of irony is unconsciously employed irony। It means when তার মানে ফার্স্ট আমরা আয়রনিটা কি দেখলাম, যে মানে নোরা বলে তুমি, মানে আমি যা বলি তাই ঠিক। ওকে, তো এটা তো ইন্ডিকেট করা হয়েছে যে নোরার স্বামী তাকে যা বলে সে তাই শুনতে বাধ্য হয়, মানে এক কথায় সবসময় সেই ঠিক। ঠিক মানে এটা আমরা ফার্স্ট আয়রনের উদাহরণ পাচ্ছি। এখানে যা আছে সবগুলো হচ্ছে লেখা লাগবে না ভাই, যেহেতু অনেক বড় টাইপের, সুতরাং যতটুকু দরকার আমি এতটুকু বলতে চাই, আর হচ্ছে এতটুকু যে বাংলা ওইটা বলে দিচ্ছি, আর অন্যগুলো স্কিপ করতে পারি, সমস্যা নেই। এইভাবে বলছে যে নোরা আনকনসিয়াসলি আটার সাম আইরনিক্যাল কনভারসেশন এট দ্য বিগিনিং অফ দিস। এরা নোরা গল্পের শুরুতে কিছু এরকম আইরনি ইউজ করে, যে উই সি হোয়েন শি ইজ টকিং টু মিসেস লিন্ডে, যখন সে মিস লিন্ডের সাথে কথা বলতেছিল অ্যাবাউট হার হাজবেন্ড নিউ পোস্ট ইন দ্য ব্যাংক, মানে তার স্বামীর হচ্ছে ব্যাংকে প্রমোশন হয়েছে এই বিষয়ে। শি অ্যাসুরস লিন্ডে দ্যাট দে উইল হ্যাভ এ বিট এক্সট্রাভাগ্যান্ট লাইফ এন্ড হাজবেন্ড উইল নাও টার্ন এ লট অফ মানি, মানে সে লিন্ডেকে বলছে যে এখন হয়তো আমরা একটু ভালো জীবন যাপন করতে পারবো, একটু বেশি খরচ করতে পারবো। শি উইল বাই হোয়াট এভার শি ওয়ান্টস, এখন আমার যা ইচ্ছা আমি তাই কিনতে পারবো। দেয়ার উইল বি নো ওয়ান্ট অফ মানি, এখন আমাদের টাকার অভাব থাকবে না। দে উইল হ্যাভ প্লেন্টি অফ, এখন আমাদের অনেক টাকা থাকবে আর কি। দিস ফলোইং লাইন এক্সপ্রেসিভ, মানে দিস লাইন এটাকে ইন্ডিকেট করা হয়েছে। বাট শি উইল লিভ দিস হাউস আফটারওয়ার্ডস, so her utterance here and unconsciously ironical because she does not know that she will lead to she will have to leave her husband। তবে নাটকের শেষে আমরা কি দেখি, যে তাকে এই বাসা ছেড়ে ত্যাগ করে যেতে হয় আর কি, তার স্বামীর সাথে বন্দি বানা হয় না তাই। ওকে, তার মানে দেখেন সে যেটা বলছে যে আমরা এখন বেশি খরচ করতে পারবো, আমার স্বামীর যেহেতু প্রমোশন হয়েছে, বাট লাস্টে তাকে বাসা ছেড়ে চলে যেতে হয়। ওকে, একটা আইরনি কিন্তু। এরপর হচ্ছে কি, নোরা ইজ আনকনসিয়াস ওয়াইল টেলিং মিস্টার লিন্ডে দ্যাট হাজবেন্ড ইজ প্যাশনেট ইন লাভ। এছাড়া নোরা সে হচ্ছে লিন্ডের কাছে, মানে হচ্ছে মিসেস লিন্ডের কাছে বলতে চাচ্ছে যে তার স্বামী তাকে অনেক ভালোবাসে, বা তার স্বামীর সাথে অনেক ভালো সম্পর্ক। দিস অলসো টার্নস ফলস বিকজ শি কামস টু লার্ন এট দ্য এন্ড দ্যাট শি ইজ ভেরি সেলফিশ এন্ড অপরচুনিটি। এছাড়া মানে এইটা সম্পর্কে নাটকের শেষে আমরা জানতে পারি যে তার স্বামী আসলে সুযোগ সন্ধানী, তার স্বামী স্বার্থপর, তাকে ভালোবাসে না। মানে এটা কিন্তু একটা আইরনির উদাহরণ যে হেলমার ইজ নট দ্য সেম হোয়াট হি অ্যাপিয়ার্স। হি অ্যাপিয়ার্স দ্য মোরালিস্ট, এ টিচার, গার্ডিয়ান, এ মাস্টার, স্ট্রং ম্যান এন্ড সো অন। হেলমার কি একজন প্র্যাকটিক্যাল মানুষ, বাট হি হ্যাজ নট প্রুভ এনি অফ দেম। কিন্তু মানে নোরা তাকে এগুলো সব ভালো মনে করতে, কিন্তু আসলে ওরকম কোনো কিছুই না। হি এক্সকিউজ নোরা অ্যাকিউজিং এন্ড ক্রিটিসাইজিং দ্যাট শি হ্যাজ ইনহেরিটেড অল ব্যাড কন্ডাক্টস অফ হার ফাদার, যে সে সবসময় নোরাকে এগুলো বলে, মানে অপমান করে যে তুমি হচ্ছে তোমার বাবার মতো, তোমার বাবার খারাপ দিকগুলো তোমার মধ্যে আছে। উই ক্যানট অ্যাট্রিবিউট, এটা আমার হচ্ছে এখানে এই স্ট্যান্ডার্ডটা লিখতে পারে যে নোরা সে মিস্ট্রেস লিন্ডের কাছে বলছিল যে তার স্বামী তাকে অনেক ভালোবাসে, বাট তার স্বামী এরকম কোনো কিছু না। ওকে, তার স্বামী সবসময় তাকে অপমান বা হেয় করে। এবং সেই ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ডের সাথে এই যে এটা কোরেশন এটা অ্যাড করতে পারে যে অল ইয়ার ফাদার ওয়ান্ট অফ প্রিন্সিপাল ইউ হ্যাভ ইনহেরিটেড, মানে তোমার বাবার যা খারাপ আসলে তাই তুমি উত্তরাধিকার সূত্রে পেয়েছো। নো রিলিজিয়ন, নর মোরালিটি, নো সেন্স অফ ডিউটি, হাউ আই এম পানিশড ফর কি স্ক্রিনিং হিম, আই ডিড ফর আই ডিড ইট ফর ইউর শেক অ্যান্ড ইউ রিওয়ার্ড মি লাইক দিস, মানে নোরা বলছে যে আমি সবকিছু করছি তোমার জন্য, তুমি আমাকে এভাবে রিওয়ার্ড দিচ্ছ, বা তুমি আমাকে মানে আমার সাথে এমন আচরণ করতেছো। তার মানে নোরা সেগুলো তার স্বামী তাকে অনেক ভালোবাসে, বাট আদলে কিন্তু যে তার স্বামী তাকে একদম ভালোবাসে না। এটা একটা কারণ উদাহরণ। তারপর কি আছে,
There are many instances of irony, and one of them is striking. যে নোরাস রিমার্ক টু হেলমার দ্যাট এভরিথিং হি ডাজ ইজ কোয়াইট রাইট ইজ আর না, এটা তো আগে আমরা পড়ছি। আচ্ছা এইটা স্যার স্কিপ করতে পারে, এটা লাগবে না। যে আইরনিক্যাল একটা উপর স্ট্যান্ড আছে। এরপর দেখেন যে এট দ্য টাইম অফ রিহার্সাল অফ দা কি আছে টারান্টেলা যে যখন টারান্টেলা দা রিহার্সাল বা অনুশীলন হচ্ছিল, হেলমার সেড টু হার দ্যাট শি ইজ ড্যান্সিং ওয়াইল্ডলি অ্যাজ ইফ হার লাইফ ডিপেন্ডেন্ট অন দ্য ড্যান্সিং। তখন হচ্ছে হেলমার তাকে বলে তুমি এমন ভাবে নাচতেছো যেন হচ্ছে মানে এই নাচের উপরে তোমার জীবন বা জীবিকা নির্বাহ করে, এক কথা তাকে এটা এগুলো বলে অপমান করে আসলে। যে নোরা রেসপন্স আইরনিক্যালি দ্যাট হার লাইফ রিয়েলি ডাজ ডিপেন্ড অন ইট দো হেলমার ডাজ নট আন্ডারস্ট্যান্ড হোয়াট শি মিনস। তো নোরা তখন বলে হ্যাঁ আমার আসলে এইটাই হচ্ছে আমার একমাত্র জীবনের মানে বাঁচার মাধ্যম আর কি, বাট হেলমার সেটা বোঝে না, নোরা যেটা বোঝাইতে চায়। নোরা কাউন্টস রিমাইনিং hours of her life after the rehearsal because she thinks she would sacrifice herself before her husband would sacrifice to her. মানে এখানে নোরা সে কাউন্ট করতেছিল আসলে যে কি আছে রিমেইনিং আওয়ার্স মানে কয়েক ঘন্টা নাচতেছে বা এই টাইপের কিছু আর কি। আফটার দ্য রিহার্সাল বিকজ she thinks she would sacrifice herself, কারণ সে মনে করেছিল তার জীবনটা স্যাক্রিফাইস করতেছে বিফোর হার হাজবেন্ড, তার স্বামীর সামনে would sacrifice for her। কি বলতে চাইছে আসলে এদের কি পরটা কি আছে both sacrifices never helmer helpless উল্টা পাল্টা লেখা আছে। আচ্ছা এইটাও দরকার স্কিপ করি ওকে, এখানে কত সাজিয়ে গুছিয়ে লেখা নাই আর কি, আমি এক্স্যাক্টলি টপিক জানি না। এর আগেরটা দেখে দেওয়া যায় কিনা, যেহেতু আগেরটা দিলে বেশি মানে এর আগের গুলো স্কিপ করলে বেশি ছোট হয়ে যাবে। তো দেয়ার আর মেনি ইনস্টান্সেস অফ আয়রনি, আর অনেক উদাহরণ আছে। এন্ড ওয়ান মোর অফ দেম ইজ স্ট্রাইকিং, এবং এদের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ। নোরা রিমার্ক টু হেলমার দ্যাট এভরিথিং হি ডাজ ইজ কোয়াইট রাইট টু এজ আইরনিক্যাল। নোরা হেলমার্ক সম্পর্কে যা বলে যে তুমি যা করো তা আসলে ঠিক, এটা আসলে আইরনিক্যাল। দ্য স্পিচ বিকামস ইন দ্য লাইট অফ হোয়াট সাবসিকুয়েন্টলি হ্যাপেন্স দিস স্পিচ বিকামস আটারলি অ্যাবসার্ড। আসলে নোরা যেটা বলে এটা উল্টোটা আর কি। সো it will appear that his mass bounded love for Nora is nothing but hypocrisy. নোরা খুব শীঘ্রই বুঝতে পারে যে তার স্বামী তার প্রতি যে ভালোবাসা দেখে এটা আসলে পুরো ভণ্ডামি। And an illusion, and that more than anything else he loves himself and the public image of এটা অবশ্যই আগেরটার সাথে রিলেটেড আর কি। ওকে, লাস্টের দুই ভাইয়া স্টেটমেন্ট। হ্যাঁ ভাইয়া। আমার কাছে একটা ওই লিটারেচার এক্সপ্রেসের এই সাবজেক্টের একটা পিডিএফ আছে, আপনারা যে দিতাম একটু যদি দেখে দিতেন তাহলে ওইটাতে যদি ঠিক থাকে তাহলে ওইটাতে পড়তাম। আচ্ছা ভাই তাহলে হচ্ছে ওখান থেকে ছবি দেন, আমরা 3 নাম্বারটা ওখান থেকে পড়ি ভাই। 3 নাম্বার কি আছে? It also is a play about women's self discovery and liberation। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা ছবি দেন ভাই, আমরা ওখান থেকে পড়ি। হোয়াটসঅ্যাপে দিয়েন ভাই, গ্রুপে হোয়াটসঅ্যাপে, এখানে দিলে মনে হয় ডাউনলোড হবে না। ঠিক আছে। মারা না, শেষ দিকে থাকতে পারে হয়তো। আইরনি, ক্যারেক্টার, মাদার কারেজ, আইরনি, হ্যাঁ এটা। ওকে তো কি বলছে? এই ডলস হাউস ইজ এ প্লে অ্যাবাউট উমেন সেলফ ডিসকভারি এন্ড লিবারেশন, মানে এটা একটা এমন ধরনের নাটক যেখানে আসলে মহিলাদের স্বাধীনতা এটাকে ডিসকভার বা মানে মহিলাদের স্বাধীনতা নিয়ে কথা বলা, সেটা আলোচনা করো।
ওকে, এখানে কি বলছে, হেনরি কিপসেন্স প্লে ডলস হাউস সেন্টারস অন দ্য জার্নি অফ নোরা সেলমার, যেখানে মানে নোরা জার্নি এর কথা বলা হয়েছে বা তার লাইফ নিয়ে কথা বলা হয়েছে। শি ইজ আ উমেন হু এলভলভস ফ্রম বিং এ সাবমিসিভ ওয়াইফ, মানে সে এমন একজন মহিলা যে কিনা তার স্বামীর একেবারে অনুগত বা সাবমিসিভ টাইপের টু অ্যান এম্পাওয়ার্ড ইন্ডিভিজুয়াল। ওকে, এবং শেষমেশ আমরা কি দেখি যে সে এম্পাওয়ার্ড হয় বা এক কথা সে তার অধিকার আদায় করে নেয় আর কি। সি সিক্স সেলফ ডিসকভারি অ্যান্ড লিবারেশন, সে কি এখানে মানে স্বাধীনতা খুঁজছে আর কি। সেলফ ডিসকভারি মানে আত্মসন্তুষ্টি খোঁজা এই টাইপের কিছু। তো শি ইজ বিং ট্রিটেড অ্যাজ এ মেরে ডল বাই হার হাজবেন্ড, তার স্বামী তার সাথে একটা পুতুলের মতো আচরণ করতে টর্ভাল্ড। শি রিয়ালাইজেস দ্য নিড টু ব্রেক ফ্রি ফ্রম দ্য রেস্ট্রিকশন ইম্পোজড বাই সোসাইটি, সুতরাং এই সমাজ তার উপর যে বোঝাটা চাপিয়ে দিছে এটা এটা থেকে আসলে সে মানে ব্রেক করতে চায়, এগুলো সে মানে ভেঙে তার অধিকার অর্জন করতে চায়। নোরার জার্নি হাইলাইটস হার পথ টু সেলফ অ্যাওয়ারনেস এন্ড লিবারেশন, এখানে নোরার জীবনের যে গল্পটা আমরা জানতে পারি সেখান থেকে বলতে পারি আসলে এটা কি সেলফ অ্যাওয়ারনেস বা লিবারেশনের একটা গল্প। এর বলছেন নোরাস ইনিশিয়াল রোল এজ আ ডল, at the beginning of the নাটকের শুরুতে নোরা appears as a cheerful carefree woman, মানে সে খুব ভালো একজন মেয়ে, which eager to please her husband, যেখানে তার স্বামীকে সবসময় সন্তুষ্ট রাখতে চায়। she willingly plays along with troubled affectionate but belittling nicknames, মানে হচ্ছে তার স্বামী যে তাকে সুন্দর সুন্দর নাম দেয় সে মানে এটা এক কথায় স্বাধীন বা হচ্ছে মানে ইচ্ছাকৃত ভাবে অ্যাকসেপ্ট করে, যে স্কাইলার্ক, সংবার্ট, স্কোয়ারল ইত্যাদি ইত্যাদি। যে তেজ নেম রিফ্লেক্ট আউট আরবাল সিসার, এই নামগুলো ইন্ডিকেট করছে তার স্বামী তাকে কি মনে করে, নট অ্যাজ ইকুয়াল পার্টনার, তাকে ইকুয়াল পার্টনার মনে করে না, বাট অ্যাজ এ প্রিটি ডেলিকেট অবজেক্ট টু বি অ্যাডমায়ার্ড এন্ড কন্ট্রোল, এমন একটা জিনিস যাকে কন্ট্রোল করা যায় আর কি, এরকম মনে করে। যে নোরাস রোল ইন দ্য হাউসহোল্ড ইজ সিমিলার টু দ্যাট অফ এ ডল ইন দ্য ডলস হাউস, যেখানে নোরার মানে এই বাসায় নোরার অবদানটা কেমন একটা পুতুলের মতোই আর কি, যে বিউটিফুল, এন্টারটেইনিং এন্ড ডিপেন্ডেন্ট অন দ্য মাস্টার অফ দ্য হাউস, যে সে কি অন্যের উপর নির্ভরশীল। Torvald tells her, "You are a child, Nora." It highlights his belief that he is incapable of serious thoughts and decisions. ইন্ডিকেট করছে নোরা সে আসলে কোনো কিছু মানে চিন্তা ভাবনা করতে সক্ষম না, অক্ষম টাইপের। ওকে, তার মানে সে টরভাল্ডের উপর ডিপেন্ডেন্ট ইন্ডিকেট করা হয়েছে। তার মানে আমরা শুরুতে দেখতে পেলাম যে নোরা সে কেমন টাইপের, সে হচ্ছে একটা পুতুলের মতো। এরপর কি বলছে, দ্য হিডেন স্ট্রাগল, যে বেনেথ নোরাস প্লেফুল এক্সটেরিয়র লাইফ এজ এ ডিপার স্ট্রাগল, যে নোরা মানে সে যে সুন্দর একটা জীবন যাপন করে মানে খেলনার মতো, এগুলোর পেছনে একটা স্ট্রাগল আছে। ইয়ার্স আর্লিয়ার হোয়েন টরভাল্ড ওয়াজ গ্রেভলি, মানে বেশ কয়েক বছর আগে যখন টরভাল্ড অসুস্থ ছিল, নোরা সিক্রেটলি বরড মানি টু সেভ হিজ লাইফ, নোরা তখন টাকা ধার করছিল এই টরভাল্ডের জীবন বাঁচানোর জন্য। সিন্স উইমেন ইন দ্যাট এরা কুড নট বরো মানি উইদাউট দ্যাট হাজব্যান্ড পারমিশন, ওই সময় মহিলারা তাদের স্বামীর অনুমতি ছাড়া টাকা ধার নিতে পারতো না। নোরা ফোর্সড হার ফাদার সিগনেচার টু সিকিউর দ্য লোন, তখন নোরা কি করছে তার বাবার যে সিগনেচার এটা সে জালিয়াতি করে আসলে মানে সে টাকাটা লোন থেকে কি ব্যাংক থেকে লোন নিছে। ইট ওয়াজ আই হু সেভ দ্য টরভাল্ড, যে আমি আসলে টরভাল্ডের জীবন বাঁচিয়েছিলাম লোন নিয়ে। তো শি প্রাউডলি কনফেস দ্যাট দিস টু মিসেস লিন্ডে, যে সেটা মিসেস লিন্ডের কাছে অহংকারের সত্যি মানে কি অহংকার নিয়ে পড়ে যে আমি আমার স্বামীর জীবন বাঁচিয়েছি। তাই দিস অ্যাক্ট রিভিলস দ্যাট নোরা possesses a sense of responsibility and independence that goes beyond her role as a doll, মানে এটা ইন্ডিকেট করেছে কি নোরাকে যে পুতুল মনে করে আসলে সে একটা পুতুল না, ওকে, তারও দায়িত্ববোধ আছে যে সে তার স্বামীর জীবন বাঁচাইছে। কিন্তু however this secret is also a burden that keeps her trapped in a fear and desire, তবে এই সিক্রেটটার জন্য সে কিন্তু আসলে কি ভয়ের মধ্যে ছিল, কখন না জানি এটা রিভিলড হয় এবং আসলে তার স্বামী তার সাথে খারাপ আচরণ করতে আরম্ভ করে। They are worries about how her husband will react if the truth comes out, যে যখন সত্যির সময় সামনে যাবে তার স্বামী কিভাবে রিয়াক্ট করবে এটা নিয়ে সে ভয় ছিল। It was at the turning point. The play takes a crucial turn when Krogstad, the man from whom Nora borrowed the money, threatens to expose her forgery unless she helps him keep his job. তো এই নাটকের ঘটনাটা তখন থেকে মানে টোটালি ভিন্ন হয়ে যায় কখন, যখন খুরাগেস্টার যার কাছ থেকে মানে যে আগে ব্যাংকে চাকরি করতো যার কাছ থেকে নোরা সে টাকা ধার নিয়েছিল, সে এরকমটা বলে যে তুমি যে টাকা ধার করছো এটা আমি তোমার স্বামীর কাছে জানিয়ে দেবো। ওকে, তো তখন সবকিছু পরিবর্তন হয়ে যায়, সে পুরো ভয় পেয়ে যায়। বাট শি স্টিল বিলিভস দ্যাট টরভাল্ড উইল প্রোটেক্ট হার আউট অফ লাভ, তো সে মনে করছে যে টরভাল্ড হয়তো তাকে যেহেতু ভালোবাসে তার স্বামী, সুতরাং সে হয়তো সবকিছু সহ্য করবে বা প্রোটেকশন দেবে তাকে। when however when টরভাল্ড ডিসকভার দ্য ট্রুথ, কিন্তু যখন টরভাল্ড সে সত্যি জানতে পারে, হিজ রিয়াকশন ইজ নট ওয়ান অফ লাভ, যে সে কিন্তু মানে তাকে ভালোবেসে যে রিয়াকশন করবে এমন করে না, বাট অফ অ্যাঙ্গার এন্ড সেলফের বড় সে রাগান্বিত হয়। টরভাল্ড কি বলে, miserable creature, what have you done, যে তুমি আসলে কি করেছো। The Torvald is out to reveal that his love is conditional on his own social status and pride, মানে এখানে টরভাল্ড আসল থেকে আমরা বুঝতে পারি সে এই যে হচ্ছে নোরাকে ভালোবাসে এটা কি তার স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে, মানে এক কথায় সে নোরাকে ওরকম ভাবে কোনো মানুষ টাইপের কোনো কিছু মনে করে না, তার ভালোবাসাটা কেমন এরকম হচ্ছে অনেকটা কন্ডিশনাল, শর্ত সাপেক্ষ, যে তুমি যদি সমাজের নিয়ম কানুন মানো আমি তোমাকে ভালোবাসি এরকমটা।
So this reaction of this Nora says to the reality of her marriage and her husband's truth. এটা দ্বারা নোরা রিয়েলাইজ করতে পারে তার স্বামী আসলে কেমন টাইপের চরিত্র। এরপর বলছে নোরা কি নোরা সেলফ ডিসকভারি কি টরভালডস রিয়াকশন শ্যাটার্স নোরাস ইলিউশন অ্যাবাউট হার যে টরভালডের আচরণ থেকে নোরা রিয়েলাইজ করতে পারে যে তার মানে বিয়ের মাধ্যমে আসলে সে কি পাইছে না পাইছে ওকে বা তার স্বামী আসলে কেমন টাইপের মানুষ। ইট এনকারেজেস হার টু রিফ্লেক্ট অন হার ওন লাইফ। এটা দ্বারা সে তার নিজের জীবন সম্পর্কে রিফ্লেক্ট বা চিন্তা ভাবনা করে। সে রিয়েলাইজ দ্যাট সে কি বুঝতে পারে সে অ্যাকসেপ্টেড হার এন্টায়ার লাইফ ট্রাইং টু প্লিজ আদার্স। সে তার পুরো জীবনটা অন্যদেরকে সন্তুষ্ট করার জন্য স্পেন্ড করছে। ফার্স্ট তার ফাদার যে প্রথমে তার বাবাকে এন্ড দেন হাদের পর তার স্বামীকে উইদাউট এভার কনসিডারিং হার ওন নিডস। এবং সে কখন তার নিজের চিন্তা ভাবনা মানে নিজেকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করে নাই। সে কি বলছে যে আই হ্যাভ বিন ইওর ডল ওয়াইফ, আমি তোমার জাস্ট এরকম ডল ওয়াইফ ছিলাম, জাস্ট অ্যাজ আই ওয়াজ পাপ্পাস ডল, যেভাবে আমি আমার বাবারও মানে এরকম ডল ছিলাম। দিস রিয়েলাইজেশন মার্ক দ্য বিগিনিং অফ নোরার জার্নি টুয়ার্ডস সেলফ ডিসকভারি। এখান থেকে মূলত নোরার এই যে সেলফ ডিসকভারিটা শুরু হয় যে সে এখন আর অন্য কাউকে নিয়ে ভাববে না, এখন সে নিজেকে নিয়ে ভাববে। এরপর কি বলছে দ্যাট কি ডিসিশন টু লিভ, এর পরবর্তী সে সিদ্ধান্ত নেয় সে আর তার স্বামীর সাথে থাকবে না। So in the final act, Nora makes the shocking decision to leave her husband and children to find herself. I must spend quite alone if I am to understand myself and everything about me. আমি অবশ্যই একা থাকবো আর কি, ওকে, এবং আমি আমার নিজেকে বুঝবো এখন। This decision is a powerful statement of self liberation। আমরা বলতে পারি আসলে নোরা এখানে সেলফ লিবারেটেড হয়েছে, মানে সে স্বাধীনতা চাইছে, স্বাধীনতা পেয়েছে। এই যে সমাজতান্ত্রিক মানে পুরুষতান্ত্রিক সমাজ সেটাকে ত্যাগ করছে। Nora's departure symbolizes a rejection of the life built on superficiality and social norms। যে এখানে সে যে রিজেক্ট করছে তার স্বামীকে ইন্ডিকেট করছে সমাজের নিয়ম কানুন গুলোকে সে আসলে রিজেক্ট করে চলে গেছে। In conclusion of Nora's journey from being a submissive childlike wife to an independent self-aware woman highlights the theme of self-discovery। যে নোরা ফার্স্টে সাবমিসিভ ছিল, তার স্বামীর অধীনে ছিল, পরবর্তী সে একা একটা সিদ্ধান্ত নিয়েছে, যেটা ইন্ডিকেট করছে কি তার যে সেলফ ডিসকভারি বা হচ্ছে তার লিবারেশন বা স্বাধীনতাকে। আর ফাইনাল অ্যাক্ট অফ লিভিং আর ফ্যামিলি অ্যান্ড হোম চ্যালেঞ্জেস দ্য ট্রেডিশনাল রোলস অ্যাসাইন্ড টু উইমেন। যে তার শেষে যে কাজ সে যে তার পরিবার ত্যাগ করে মানে অন্য জায়গায় চলে গেছে, সেটা ইন্ডিকেট করেছে কি সে পুরুষতান্ত্রিক সমাজ নারীদের উপর যে দোষ চাপিয়ে দিয়েছে বা যে বোঝা চাপিয়েছে এটাকে সে রিজেক্ট করছে বা বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, চ্যালেঞ্জ করছে। নোরাস অ্যাক্ট সিম্বলাইজেস আর রিজেকশন অফ এ লাইফ বাট অন ইটস ওয়ার্ল্ড। মানে বলতে পারি যে নোরার একতারা এখানে জীবনকে যে রিজেক্ট করা এবং মানে যে জীবনটা আসলে বাহ্যিক বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল সেটাকে এখানে ইন্ডিকেট করা হয়েছে যে ওইটাকে সে রিজেক্ট করছে আসলে। তার মানে বলতে পারি নোরা এখানে তার স্বামী বা তার পরিবার ত্যাগ করে চলে গেছে, এটা ইন্ডিকেট করছে সে এখন আর কারো কথা শুনবে, সে এখন নিজেকে ডিসকভার করবে এবং সে নিজের স্বাধীনতাটা অর্জন করে নিছে। এটা কি বুঝছেন ভাই সুগত ভাই? ভাইয়া হ্যাঁ ভাইয়া, এই লেখাগুলো কেমন? এটা মোটামুটি চলে ভাই, সমস্যা নাই, ভালোই আছে। তাহলে কি এডি থেকে পড়বো? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে করতে পারেন, সমস্যা নাই। না, যেগুলো ধরেন এই আপনার বই থেকে পড়েছি ওগুলো ওই জায়গাতে পড়লাম, আর যেগুলো ধরেন নতুন করে পড়বো এই জন্য আপনার কাছে এডি দিলাম, দিয়ে শুনতেছি। এই যে মানে যে কটা পড়া হয়েছে ওইগুলোর মধ্যে যেগুলো একটু কঠিন সেগুলো স্তর করা হচ্ছে এখান থেকে পড়েন ওইখান থেকে পড়েন, দুইটা কম্বাইন করে যেটা মানে এর পরবর্তী নিজের মতো করে লিখেন আর কি, যেটা বা যতটুকু মনে থাকে সেই অনুসারে, বুঝছেন? আর এখন বাকিগুলো আচ্ছা স্তর করে আমরা এখান থেকে পড়াবো। ঠিক আছে, আজকে আমাদের ভিতরে আগামীকালকের পর থেকে নতুন টপিক, এটা বোধহয় হচ্ছে ক্রাইম এন্ড পানিশমেন্ট, ওটা শুরু করবো না, কেমন? আচ্ছা, ঠিক আছে ভাই।